বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্মেলন। এই রাজ্যে বিজেপি ৭০টা নাকি ৭২টা এমএলএ সিট আছে, ৭০ নাকি ৭২টা। আমি ৭০-৭২ জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি অবস্থা! বর্ধমান জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের জনসভা, আর সেই জনসভায় মঞ্চের উপরে তৃণমূল নেতাদের ঠিক থেকে ভিড়, কিন্তু নিচে আসল জায়গায় জনসভায় সেখানে কোনো মানুষের ভিড় নেই। সেখানে শুধুমাত্র ফাঁকা চেয়ার, সাদা চেয়ার খালি হয়ে পড়ে রয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের অবস্থা। অর্থাৎ তৃণমূল এসআইআর বিরুদ্ধে যেভাবে এ রাজ্যের সংখ্যালঘুদের তাতাতে চেয়েছিল, খোঁচাতে চেয়েছিল, সেটা যে মোটেও হচ্ছে না, তারই কোথাও যেন প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সেই প্রমাণ কিভাবে পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখুন ভিডিও। আমি পুনরায় অনুরোধ করছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যে আপনারা যত তাড়াতাড়ি পারেন মঞ্চের সামনে আসুন। যে মঞ্চে রাজ্যের মন্ত্রী এবং জেলা সভাপতি আছেন, আপনারা তাড়াতাড়ি আসুন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন এসবিএসটি চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়। রাখবেন আমাদের এই মঞ্চে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি। বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্মেলন জেলা সভাপতি জাকিরের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। এই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার উল্টো খেলা শুরু করেছেন। একদিকে এভাবে যখন গ্রামে গঞ্জে চেয়ার ফাঁকা পড়ে থাকছে, জনসভা খালি থেকে যাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে তিনি রীতিমতো বই মেলাতে গিয়ে এসআইআর বিরুদ্ধে একেবারে কথা বলতে শুরু করে দিলেন। এসআইআরকে নিয়ে মানুষকে খচাতে শুরু করে দিলেন, বলে দিলেন যে এসআইআর প্রতিবাদ সবাইকেই জানাতে হবে, বইমেলাতেও এসআইআর প্রতিবাদ করতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণ দশাটা দেখছেন। যখন গ্রামগঞ্জের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতায় সাড়া দিচ্ছে না, তখন তিনি টার্গেট করছেন কাকে? টার্গেট করছেন বইমেলার আয়োজকদের। বইমেলায় যারা স্টল দিয়েছেন, বইমেলা যারা করছেন, তাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে এই এসআইআর বিরোধিতা করতে হবে। আর এই যে কলকাতার 49তম বইমেলা, সেই বইমেলার আয়োজক কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদাররা, এমনটাই তো বিরোধীরা বলেন। ফলে সেই তাবেদারদের দিয়েই এবার মাঠে এসআইআর বিরোধিতা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কি শেষ পর্যন্ত কুল রক্ষা হবে? শেষ পর্যন্ত কি নৌকা বাজবে? অর্থাৎ বইমেলার আড়ালে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর খেলা শুরু করে দিলেন। কিভাবে বই কিনতে আসা মানুষদের, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের এসআইআর বিরুদ্ধে খচাতে হয়, তার কিন্তু একটা নির্দেশিকা দিয়ে বসে রইলেন। আর সেই নির্দেশিকা দিতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন শান্তিপূর্ণভাবে। প্রত্যেকের কথা আসে। একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ টেকর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে।
খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে 5টা ছেলে মেয়ের একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? হাম দো হামারা দো হতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট নিয়েছো, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমরা তো হোম ডেলিভারি। অটল বিহারী বাজপেয়ীজিও তো তার বয়স আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি, যে 25 ডিসেম্বর মমতাজি हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যত্তটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কী করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তা তখন তো আর চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেনে নিই, আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকে ডেকেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোনো একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে ডেকেছে। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা কিন্তু সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো। আর ত্রিদীপদা আমাকে আগে থেকে, দেখুন বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো দুষ্টু মিষ্টি লোক নিয়ে জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত। আছে করা? তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বইতীর্থের কথা বলেছেন আবার 50 বছরের আগে। বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বইতীর্থ বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লোরা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এসআইআর এর বিরোধিতা করেই ক্ষান্ত থাকছেন না। তিনি তো এদিন এসআইআর কে নিয়ে রীতিমতো বইও প্রকাশ করে ফেললেন, এবং যে 9টি বই আজকে তার প্রকাশিত হলো, তার মধ্যে সবার প্রথমে তিনি সেই এসআইআর এর বইটাই প্রকাশ করলেন, উদ্বোধন করলেন। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে, যে তাহলে কি শুধুমাত্র মুখের কথাতে কাজ হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রাজ্যের মানুষকে এসআইআর এর বিরোধিতায় নামাতে চেয়েছিলেন, সংখ্যালঘুদের খুঁচিয়ে তাতাতে চেয়েছিলেন, সেসবে কি কিছুই কাজ হচ্ছে না? আর কাজ হচ্ছে না বলেই কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসআইআর এর বিরোধিতায় কথা বলতে হচ্ছে, বইমেলার আয়োজকদের এসআইআর এর বিরোধিতায় নামতে বলা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই খারাপ অবস্থা যে শেষ পর্যন্ত বইমেলাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছে, যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল যে ব্যর্থ হয়ে গেছে,
কিংবা ধরা পড়ে গেছে, মানুষ বুঝতে পারছে, সেটাই এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে নিয়ে যে খেলাটা খেলতে চেয়েছিলেন, সেই খেলাটা কিন্তু তার মতো করে মোটেও হচ্ছে না। তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে বলুন কিংবা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছেন, ধরা খেয়ে যাচ্ছেন। আর এর পেছনে বড় অবদান রয়েছে নৌশাদ সিদ্দিকী কিংবা পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো নেতাদের। এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন কেউ বাংলাদেশ থেকে আসে না, গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে, অনেক আগে থেকে বলছে না, আমি অনেক জায়গায় বলি যে নাম টাম এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না বলেনি? কিন্তু ভাবছিল না না অসুবিধা নেই, আমাদের দিদি তো আছে দেখে নেবে। কি ভেবেছিল না ভাবেন? ঠিক তেমনই অনেকে ভেবেছিল, দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট লিখছেন আপনারা, তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না, বলেন যে বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? কোথায় তিনি, কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? নাই তার মানে কি গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না, মারপিটে যদি যায় তারা যাবে। এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে? মাথায় ঢুকিয়ে নেন। মারপিট যদি করে ফেলেছ, সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে, তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে, ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাসে ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয়, সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে। কেননা এই আব্বাস সিদ্দিকীর মতো পীরজাদারা যেভাবে এসআইআর নিয়ে সংখ্যালঘুদের শান্ত থাকার বার্তা দিচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের ভরসা যোগাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে তাতিয়ে তোলার চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু বিফলে যাচ্ছে। আর সেটাই কিন্তু তৃণমূলের পূর্ব বর্ধমানের সংখ্যালঘু সেলের যে জনসভা ফাঁকা, সেই ফাঁকা চেয়ার কিন্তু প্রমাণ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।